স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেশ জুড়ে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। চট্টগ্রামের 2 নম্বর গেটের বিপ্লব উদ্যান থেকে আনন্দ মিছিল শুরু হয়, 16 শহর পর্যন্ত যান শিক্ষার্থীরা। পরে আবার একই স্থানে অবস্থান নেন তারা। সেখানে মিছিল নিয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠনের কর্মীরা। সিলেটে আনন্দ মিছিল করেছে ছাত্র শিবির ও এনসিপি। নগরের চৌহাট্টা এলাকায় এনসিপির মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে লালমনিরহাটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জামায়াতে ইসলামী। রাতে শহরের মিশন মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পথসভা অনুষ্ঠিত হয়েছে। পরে মিষ্টি বিতরণ করা হয়। অন্যদিকে কুমিল্লা ও চুয়াডাঙ্গাতেও হয়েছে আনন্দ মিছিল। এছাড়া সর্ব উত্তরের জেলা পঞ্চগড় সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। শীঘ্রই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে তার নিজ জেলা বগুড়ার নেতাদের সাংগঠনিক তৎপরতায় জনগণকে আরও বেশি সম্পৃক্ত ও গ্রামে গ্রামে 31 দফা প্রচার করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা লন্ডনে সাক্ষাৎ করতে গেলে তারেক রহমান একগুচ্ছ নির্দেশনা দেন। রাজনীতিতে তারেক রহমানের অভিষেক হয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার নিভৃত পল্লী গাবতলী থেকে। 1991 সালে সংসদ নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়েছিলেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই নির্বাচনী প্রচারই ছিল তারেক রহমানের দলীয় কার্যক্রম। তখন গাবতলী থানা বিএনপির একজন সদস্য থাকলেও পরে তাকে জেলা কমিটির সদস্য করা হয়। দলে গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন পদ্ধতি ফিরিয়ে এনে তারেক রহমান বগুড়াকে সাংগঠনিক মডেল জেলায় রূপান্তর করেন। 2008 সালের শেষ দিকে দেশত্যাগে বাধ্য হলেও বগুড়ায় দলের সাংগঠনিক তৎপরতার সাথে বরাবরই যুক্ত থেকেছেন তিনি। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা গেল 18 এপ্রিল লন্ডনে গিয়ে দেখা করেন তারেক রহমানের সঙ্গে। বিএনপি নেতাকর্মীদের জন্য তিনি দেন নির্দেশনা। বলেছেন জনগণকে সঙ্গে নিয়ে জনগণকে সাথে নিয়ে কাজ করবে। আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের কাজ করতে বলেছেন। উনি 31 দফা কর্মসূচি নিয়ে একটি কর্মশালা করবেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বারবার হুঁশিয়ার করে দিয়েছেন দলের কোনো নেতা কর্মী যদি কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে জড়িত থাকে, অনৈতিক কাজের সাথে জড়িত থাকে, দল তার দায় দায়িত্ব গ্রহণ করবে না। ইভেন আমাকে যেটা নির্দেশ দিয়েছেন, যদি এই ধরনের কেউ ঘটনা ঘটায় দল থেকে তার প্রতি ব্যবস্থা নেবেন এবং প্রয়োজনে তাকে আইনের হাতে তুলে দেবেন। তারেক রহমানের 31 দফাকে মুক্তির সনদ উল্লেখ করেছেন বিএনপির নেতাকর্মী। দেশনায়ক তারেক রহমানের 31 দফা আমাদের জাতির মুক্তির সনদ। আমাদের নেতাকর্মীদেরকে আত্মস্থ করতে হবে। আমরা আশাবাদী যে এই পুরাতন এবং নতুন নয় সমন্বয়ে আগামী বিএনপির রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। তবে তৃণমূলের কর্মী এবং সমর্থকরা বগুড়ায় দলের পুনর্গঠন চান। জনগণের কাছে পৌঁছাতে হলে আগে 31 দফা নিজেদেরকে আত্মস্থ করতে হবে বলে জানান নেতাকর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে সব বন্দরের জন্য বিদেশি বিনিয়োগকারী ও অপারেটর নিয়োগের পরিকল্পনা করেছে সরকার। দেশের অর্থনীতিতে নতুন উচ্চতায় নিতে চাইলে বন্দরের কর্মদক্ষতা বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বন্দর ব্যবস্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগ হলে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি কমবে বলেও মনে করেছেন বন্দর ব্যবহারকারীরা। বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণে এরই মধ্যে 8 থেকে 10 বিলিয়ন ডলারের বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি, পিএসএ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। বিশ্বব্যাংকের বন্দর সংক্রান্ত একটি প্রতিবেদনে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দুর্বলতার জন্য শতভাগ সরকারি ব্যবস্থাপনাকে দায়ী করা হয়। দক্ষিণ এশিয়ার আর কোনো বন্দর এভাবে চলে না বলেও উল্লেখ করা হয়। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে দেশের বন্দর ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ইকোনমিকে আরেকটা জায়গায় নেওয়া।
সেই ধরনের পোর্ট অপারেটর লাগবে যে ওয়ার্ল্ডের 70-80-90টা পোর্ট যে হ্যান্ডলিং করে আসছে, যে শিপিং বিজনেসটা বছরের পর বছর জানে। বিশ্বের উন্নত বন্দরগুলো পরিচালিত হয় ল্যান্ডলর্ড মডেলে, যার বেশিরভাগ কাজ চলে বেসরকারি খাতের মাধ্যমে। সরকার শুধু নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা পালন করে। বিশ্বব্যাংকের ভাষ্য, বাংলাদেশে এ মডেলে বন্দর চললে খরচ কমবে 9%। এই মডেল বাস্তবায়নের পক্ষে বলেছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। পোর্ট অফ সিঙ্গাপুর যদি টেক ওভার করে, একটা পোর্ট যদি টার্মিনাল যদি তারা করে, বিদেশিরা এখানে হ্যান্ডেল করতেছে, সুতরাং আমরা এখানে এফিশিয়েন্ট সার্ভিস পাবো। অনেক শিপিং লাইন এখানে আসবে, অনেক জাহাজ আসবে, আমাদের ব্যবসা অনেক বেড়ে যাবে। বাংলাদেশে পিএসএর মতো কোম্পানি এসে ইনভেস্ট করতে চাচ্ছে। ডিপি ওয়ার্ল্ড পিএসএ যদি বাংলাদেশে আসে, ডেফিনেটলি আমাদেরও এটা মানে অনেক কিছুর ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো। তবে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের নিয়ন্ত্রণে গেলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে, এমনটাই বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। 7 বছরেও শুরু হয়নি দৌলতিয়া ফেরিঘাট আধুনিকায়নের কাজ। নির্দিষ্ট সময়ে কাজ শুরু করতে না পারায় প্রকল্প ব্যয় বেড়েছে দ্বিগুণের বেশি। ভাঙন রোধে দীর্ঘদিন কাজ না হওয়ায় বিলীন দৌলতিয়া প্রান্তের 4টি ফেরিঘাট সহ বহু স্থাপনা। প্রকল্প পরিচালকের দাবি, ভাঙন প্রবণ হওয়ায় বারবার প্রকল্পের নকশায় পরিবর্তন আনতে হচ্ছে। এতে প্রকল্পটি নিয়ে এগোনো যাচ্ছে না। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া। নদী ভাঙনে প্রতি বছর বিলীন হয় দৌলতদিয়া ফেরিঘাটের বহু স্থাপনা। 2017-18 অর্থ বছরে 680 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয় ফেরিঘাট আধুনিকায়নের প্রকল্প। নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শুরু করতে না পারায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 1250 কোটি টাকায়। 7টার মধ্যে 4টা ভেঙে গেছে, 3টা আছে, 3টাও মনে করে ভাঙলে নদীর মুখে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। 600 কোটি টাকার কাজ যেতে আরো দীর্ঘ যাবত আগে যেতে হইতো, নাহলে আর 1200 কোটি টাকার কাজ আরো আমাদের ভালো হইতো। ঠিক আছে, এত টাকা লাগতো না। ভাঙন রোধে দীর্ঘদিন ফেরিঘাট এলাকায় কাজ করেনি পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ। এতে পরিস্থিতি দাঁড়িয়েছে আরো ভয়াবহ। বারবার ভাঙতে ভাঙতে দৌলতদিয়া ঘাট এসে পড়ছি রাজবাড়ী জেলার ভিতরে, শুনছিলাম যে ঘাটটা বাঁধবি। খালি নদী শাসন করবো, কোর্ট উঠে দেবো, ওবি এতে হলে ডেট দিছে। একবার আসলো কাগজপত্র, আসলো আমরা একবার জমা দিছি, আর কোনো পাইনি কাগজপত্রের। ফেরিঘাট আধুনিকায়ন কাজ বাস্তবায়নের বিষয়ে অবহিত নন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বিআইডব্লিউটি যখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে কাজ বাস্তবায়নের জন্য নির্দেশনা দিবে, তখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই নদীটি সংরক্ষণের কাজ বাস্তবায়ন করবে। প্রকল্প পরিচালকের দাবি, ভাঙন প্রবণ হওয়ায় বারবার প্রকল্পের নকশায় পরিবর্তন আনতে হচ্ছে। এই জন্য ফেরিঘাট আধুনিকায়নের প্রকল্প নিয়ে ইতিবাচক কিছু জানাতে পারেননি তিনি। এটা ডিজাইন নিয়ে বারবার ঝামেলা হইতেছিল, মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে এটা ডিলে হইতেছিল। এটা হইলে এটা পরবর্তীতে দেখা যাবে, যেটা আলাদা পার্ট করে হইতে পারে। ওয়াটার বোর্ডের অংশ, ওয়াটার বোর্ড দ্রুত দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়নের কাজ বাস্তবায়নের দাবি নদী তীরের বাসিন্দাদের। টিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার বটতৈল থেকে ত্রিমোহনী পর্যন্ত 4 লেন সড়কের গলার কাটা 350 মিটার অংশ। আওয়ামী লীগ নেতার করা মামলার জালে প্রকল্পের মেয়াদ শেষ হয়েও হয়নি 350 মিটারের কাজ। তাতে প্রায় 600 কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের পূর্ণ সুবিধা পাচ্ছে না স্থানীয়রা। মামলা নিষ্পত্তি না হলে কাজ করা সম্ভব নয় বলছে সড়ক বিভাগ। 2020-21 অর্থ বছরে কুষ্টিয়া পৌর এলাকার বটতৈল থেকে ত্রিমোহন পর্যন্ত 10 কিলোমিটার সড়ক 2 লেন থেকে 4 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। প্রায় 600 কোটি টাকার প্রকল্পের আওতায় ছিল ফুটপাত ও ড্রোন নির্মাণও। তবে 2022 সালে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক ও তার স্বজনরা বিআরবি কেবলসের সামনে 350 মিটার জমি নিজেদের দাবি করে মামলা করেন আদালতে। এর প্রেক্ষিতে আদালত ওই অংশে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞা দেয়। গেল বছরের ডিসেম্বরে সড়কটির নির্মাণ কাজ শেষ হয়। তবে মামলা জটিলতায় 350 মিটার অংশের কাজ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। যিনি মালিকানা দাবি করে উনি তো আইনের আওতায় গেছে, উনি কোর্টে কেস করছেন। যেমন যাওয়া আসায় জাম হয়, মাঝে সাঝে অ্যাক্সিডেন্টও হয়। এখানে আমাদের অনেক ভোগান্তি হয়, মানে অনেকে হচ্ছে ওই রোড থেকে আসতে লাগলে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। আমরা চাই খুব দ্রুত এই কাজ শুরু হোক।
এ ব্যাপারে উচ্চ আদালতে পুনরায় আবেদন করেছে সড়ক বিভাগ। অনুমতি পেলেই কাজ শুরুর আশা তাদের। এই প্রকল্পের আওতায় কুষ্টিয়া শহরাংশে বিআরবির অপোজিটে 350 মিটার অংশ অসমাপ্ত রয়েছিল। তার কারণ হলো ওই জায়গাটি নিয়ে হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে। আমরা আশাবাদী প্যানেল আইনজীবী রয়েছেন, তার মাধ্যমে আমরা এই মামলাটি চলমান রয়েছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কের অবশিষ্ট কাজ বাস্তবায়নের তাগিদ স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক। সেতু আছে, তবে সেতুতে ওঠার জন্য নেই সড়ক। আবার কোনো সেতুর কাজ শেষ হয়নি, প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ফেনীতে 4টি সেতু নির্মাণে হয়েছে এমন অনিয়ম ও দুর্নীতি। প্রকল্পগুলোর কাজ দ্রুত সময়ে শেষ করা এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এলজিডি বলছে ভূমি অধিগ্রহণের জটিলতায় আটকে আছে কাজ। দাগনভূঞা উপজেলার উত্তর জাইলসকরের সাথে উমরপুরকে সংযোগে 2021 সালের ফেব্রুয়ারিতে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়। 2023 সালের 18 ডিসেম্বর সেতু নির্মাণের মেয়াদ শেষ হয়েছে, তবে সংযোগ সড়ক নির্মাণ সহ এখনো 30% কাজ বাকি। মোমারিজপুর ছোট ফেনী নদীতে 10টি পিলারের ওপর একটি সেতু দাঁড়িয়ে থাকলেও সংযোগ সড়ক না থাকায় কাঠের সেতু দিয়েই চলতে হচ্ছে। একই অবস্থা ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নে মহুরী নদীর ওপর ও সোনাগাজী উপজেলার নবাবপুর থেকে ভোরবাজারে যাতায়াতের জন্য কালিদাস পাহালিয়া নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করা যাচ্ছে না সেতুগুলো। প্রায় 34 কোটি টাকা ব্যয় হয়েছে এই 4টি সেতু নির্মাণে। অনিয়মের কারণে কোনো উপকারে আসেনি সাধারণের। ব্রিজটা অনেক উঁচু মানের ব্রিজ করে এখন রাস্তা নির্মাণে অনেক ব্যাঘাত হইতেছে, মানুষের জায়গা বাসার ক্ষতি হইতেছে। রোডটা নাই, রোড না থাকা সত্ত্বেও এত বড় ব্রিজ কেন করছে কি আসল বিষয় এরা কইতে পারে, আমরা কইতে পারি না। সংযোগ সড়ক না হওয়ার পেছনে পরিকল্পনার অভাব ও দুর্নীতিকে দায়ী করছেন অনেকেই। এটা হচ্ছে লুটপাট করার জন্য এত বড় ব্রিজের এখানে করা হয়েছে। এটার সাথে আমার মনে হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরাও এটার সাথে সম্পৃক্ত ছিল। তবে সেতুগুলো জনগণের ব্যবহার উপযোগী করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। এই 4টা ব্রিজই আমাদের অ্যাপ্রোচগুলো আমরা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কিছু 3টে এর মধ্যে 3টে জমি অধিগ্রহণ লাগতেছে এবং একটি জমি অধিগ্রহণ ছাড়াই আমরা অ্যাপ্রোচ নির্মাণ করছি। আগামী জুনে, এই জুনে পরের জুনে আমরা শেষ করতে পারবো। এটি যাতে জনগণ ব্যবহার করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করব। যেহেতু একটি অবকাঠামো তৈরি হয়ে গেছে, এটি যাতে জনগণ ব্যবহার করতে পারে সেই সহায়তাটুকু আমরা তাদেরকে করব। 2026 সালের মধ্যে সেতুগুলো চলাচলের উপযোগী করা যাবে বলেও জানালেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।